শুরু করছি চোখের আড়ালে ভালোবাসি। লিখনিতে আয়াত বিনতে নূর। পর্ব সংখ্যা ২১। চোখ বন্ধ করে নিশিতা নিজেকে সামলানোর চেষ্টা করলো, কিন্তু আর সম্ভব হলো না। এক মুহূর্ত দাঁড়িয়ে না ভেবে ফারিসের দিকে ছুটে গেল নিশিতা। নির্ভীক হয়ে তার সমস্ত আবেগ, সমস্ত বেদনাকে নিয়ে ফারিসকে শক্ত করে জড়িয়ে ধরলো। ফারিসও অপেক্ষা করলো না, তার শক্ত বাহুতে নিশিতাকে আঁকড়ে ধরে রাখলো। দুজনের হৃদয় এখন এক হয়ে গেছে, নিঃশব্দে কিন্তু ভয়ঙ্কর গভীরভাবে। ফারিস অনুভব করলো নিশিতার সে তার সমস্ত ৭ বছরের কষ্ট, সমস্ত আক্ষেপ, সমস্ত ভালোবাসা এক মুহূর্তে ক্ষরণ হয়ে যাচ্ছে। আর নিশিতা বুঝলো ফারিসের সেই দীর্ঘ সময়ের প্রেম ও ত্যাগকে এক মুহূর্তের জন্য হালকাভাবে নেওয়া যায় না। দুজন একে অপরের সান্নিধ্যে দাঁড়িয়ে রইল, শব্দহীন, নিঃশ্বাসহীন, এক গভীর অন্তহীন আবেগের মধ্য। ফারিস শান্ত গলায় বলল, কিন্তু কণ্ঠে প্রেম আর হালকা বিরক্তি ছিল, ধুর পাগলি মেয়ে, কান্না করছিস কেন? আমি তোকে বলেছি কান্না করবি না। নিশিতা কাঁদতে কাঁদতে চুপচাপ ফারিসের বুকে সঙ্গে লেগে রইল। ফারিস আবারও তার কণ্ঠকে আরো কোমল করল, তোকে ভালোবাসার কোনো ব্যাখ্যা নেই মাই লিটল হার্টবিট, শুধু জানি মন থেকে ভালোবাসি, আর তোকেই ভালোবেসে যাব আজীবন। এই বলে ফারিস নিশিতাকে আরো শক্ত করে আঁকড়ে ধরল। নিশিতার ঠোঁটের মাঝে কিছু কথা চুপচাপ হয়ে গেল। তারপর ফারিসের বুকে মাথা রেখে বলে উঠল, হাজারো কল্পনার ভিড়ে আমার সকল অনুভূতি শুধু আপনাকে ঘিরে ফারিস ভাই। ফারিসের বুকের সঙ্গে আরো ঘনিষ্ঠ হয়ে নিশিতাকে কাঁদতে কাঁদতে বলল, খুব ভালোবাসি আপনাকে ফারিস ভাই, খুব ভালোবাসি। কখনো আমাকে ছেড়ে যাবেন না, আর কখনো কষ্ট পেতে দিব না। ফারিস অল্প হেসে নিশিতার গালে হাত বুলিয়ে চোখের পানি মুছে দিল, কপালে নরম চুমু দিল। তার চোখে উষ্ণতা, কোমলতা আর প্রেমের গভীরতা সব ফুটে উঠল। কান্না করে না বউ, আমি তোকে কি আদর কম করি যে এমন কান্না করছিস? তুই বললে এখানেও আদর করতে পারি। নিশিতা ফারিসের কথা শুনে হেসে ফেলল, চোখের পানি আর কান্না মিলিয়ে মিশে গেল হাসির আলোতে। ফারিস আবার নিশিতার গলায় মুখ গুজে দিয়ে বলল, একটু আদর করি বউ পাখি, আমার না খুব আদর আদর পাচ্ছে। নিশিতা তার সমস্ত কষ্ট, সমস্ত প্রতীক্ষা, সমস্ত ভালোবাসা একসাথে ফারিসের মধ্যে ঢুকিয়ে দিল। এক মুহূর্তে তারা শুধু দুজন, এই মুহূর্তে তারা শুধু দুজন। নিশিতার গলা অসংখ্য চুমু দিতে দিতে ফারিস তার সমস্ত আবেগ প্রকাশ করছিল। প্রতিটি চুমু, প্রতিটি স্পর্শ, সবই ছিল তার দীর্ঘ ৭ বছরের ভালোবাসার ঘ্রাণ। নিশিতা আর অথচ ধরে রাখতে পারল না। চোখে চোখ রেখে নিঃশ্বাসের সঙ্গে মিলিয়ে সে নিজের আবেগ ফারিসের কাছে খুলে দিল। ফারিসের অপেক্ষা করল না, নিশিতাকে কোমলভাবে কোলে নিয়ে রুমের দিকে এগোলো। বাইরে তখন ঝড়ের আর্তনাদ, বাতাস জোরে বইছে, বারান্দার ঝোলঝাপের লতাগুলো দোলনায় তাল মেলাচ্ছে। প্রকৃতিই যেন এই মুহূর্তের সাক্ষী। ঘরের চার দেওয়াল, জানালার কাজ, সবই তাদের আবেগের সঙ্গে কম্পনমান। রাত যখন গভীর হলো, ফারিস নিশিতাকে আদর ভরাতে থাকলো। প্রতিটি স্পর্শে, শরীরের প্রতিটি স্পর্শে ছিল শীতলতার আর উত্তাপের এক অদ্ভুত মিলন। কিন্তু শুধু শারীরিক নয়, দুটি মন, দুটি হৃদয়, দুটি আত্মা একে অপরের সঙ্গে মিলে যাচ্ছিল। ফারিস নিশিতার চোখে তাকিয়ে বলছিল, কথা না বলেও সব বোঝা যায়। নিশিতার স্নিগ্ধ হাসি, চোখের জল, বুকের ধক-ধক, সবই ফারিসের দীর্ঘ ৭ বছরের প্রার্থনার প্রতিফলন। ঘড়ির কাঁটা যখন রাতের শেষ প্রহরে পৌঁছালো, তখন ফারিস নিশিতাকে ধীরে ছাড়ল। কোনো সংকেত নেই, কোনো শব্দ নেই, শুধু নিস্তব্ধতা আর শান্তি। প্রকৃতি, বাতাস, ঘরের চার দেওয়ালে সবাই তাদের আবেগের সাক্ষী। ফারিস ক্লান্ত শরীর নিয়ে নিশিতার বুকে মাথা রেখেছিল। নিশিতাও তার হাত জড়িয়ে ধরে শান্তির নিঃশ্বাস নিতে লাগলো। শরীর ক্লান্ত, কিন্তু হৃদয় অম্লান। শুধু এই মুহূর্তটাই তাদের, কেবল এই মুহূর্তে তারা সম্পূর্ণ। রাতের অন্ধকার, ঝড়ের আয়োজন, ঘরের শান্ত নিস্তব্ধতা, সব মিলিয়ে একটি মহিমায়িত রাত তৈরি হলো। ৭ বছরের অপেক্ষা, ৭ বছরের ভালোবাসা এবং সমস্ত আবেগ, সব মিলিয়ে তারা একে অপরের মধ্যে মিলিত হলো। ফারিস নিশিতার বুকের সঙ্গে মাথা রেখে গভীর নিদ্রায় নেমে গেল।
ধরণীতে নতুন এক সকালের শুরু হলো, যেন রাতের সমস্ত ক্লান্তি ধুয়ে মুছে নিয়ে প্রকৃতি নিজেই নতুন করে শ্বাস নিচ্ছে। ঢাকা শহরের কোলাহল থেকে বহু দূরে অবস্থিত সেই নিরিবিলি বাড়িটি, এসকে এঞ্জেল, এসকে ওয়াই এঞ্জেল, আজ ভোরে আরো বেশি স্বপ্ননীল লাগছে। বিশাল জানালাগুলো দিয়ে ভোরের মিষ্টি রোদ ধীরে ধীরে ঘরের ভেতর ঢুকে পড়ছে। আলোটা ঠিক চোখে লাগে না, বরং ছুঁয়ে যায় উষ্ণ নরম শান্ত। কালো রাতের তুমুল ঝড়ের কথা মনে পড়লে শরীরের ভেতর কেমন যেন শিহরণ জাগে। আকাশ ভেঙে পড়ার মতো বাতাস, জানালায় আছড়ে পড়া বৃষ্টি, চারপাশে এক অস্থিরতা। কিন্তু সেই ঝড়ের পর আজ সকালের আকাশ একদম পরিষ্কার, এক ফোঁটাও মেঘ নেই। নীল আকাশটা এতটাই স্বচ্ছ যে মনে হয় জীবনের সব ভার যেন এই ভোরে এসে হালকা হয়ে গেছে। নিশিতা ধীরে ধীরে চোখ মেলে তাকালো একবার, তারপর আরেকবার চোখ পিটপিট করলো। ঘুম আর জাগরণের মাঝামাঝি কোথাও দাঁড়িয়ে। চারপাশটা অপরিচিত নয়, আবার পুরোপুরি চেনাও না। এই ঘরটা এখন তার কাছে শুধু একটা জায়গা নয়, বরং কিছু স্মৃতির নীরব আশ্রয়। সে উঠে বসতে চাইল, কিন্তু ঠিক তখনই অনুভব করলো তার শরীরের উপর ভারী কোনো কিছু ভর। অস্বস্তিকর নয়, বরং অদ্ভুত রকম পরিচিত আর নিরাপদ। নিশিতা নিচে তাকালো, দেখলো ফারিস। নিশিতাকে শক্ত করে জড়িয়ে ধরে তার বুকে মাথা রেখে গভীর ঘুমে ডুবে আছে সে। ফারিসের এক হাত নিশিতার কোমরের চারপাশে, আর এক হাত যেন অনিচ্ছায় তাকে কাছে টেনে রেখেছে। তার নিঃশ্বাসগুলোও ধীর, গভীর, প্রতিটা শ্বাসে যেন একরাশ নিশ্চয়তা। এই মানুষটা ঘুমের মাঝেও ছাড়তে চায় না। এই উপলব্ধিটা নিশিতার ঠোঁটে এক ফোঁটা মুচকি হাসি এনে দিল। ফারিসের মুখের দিকে তাকিয়ে থাকলো সে। ঘুমন্ত মুখটা এত শান্ত, এতটা নির্ভার যে নিশিতার বুকের ভেতর কোথাও একটা নরম অনুভূতি জন্ম নিল। যে মানুষটা জেগে থাকলে এতটা জিও, এতটা সংযত, ঘুমের মাঝে সে যেন একেবারেই আলাদা। কোনো কঠোরতা নেই, কোনো আড়াল নেই, শুধু নির্ভরতার ছায়া। নিশিতা খুব সাবধানে হাত তুলল, আলতো করে ফারিসের চুলে আঙুল বুলিয়ে দিল। চুলগুলো একটু এলোমেলো, তবু তার মধ্যেও কেমন একটা স্বাভাবিক সৌন্দর্য। ফারিস সামান্য নড়ল, কিন্তু জেগে উঠল না, বরং নিশিতাকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। অজান্তেই নিশিতার নিঃশ্বাস আটকে ফেলল এক মুহূর্তের জন্য। এই আলিঙ্গনে কোনো দাবি নেই, কোনো তাড়াহুড়া নেই, শুধু থাকা, একসাথে থাকা। জানালার বাইরে পাখিটা ডাকছে, নতুন দিনের গান। রোদের আলো ধীরে ধীরে বিছানার চাদরের উপর ছড়িয়ে পড়ছে। ফারিসের কাছ ছুঁয়ে নিশিতার মুখে এসে থামছে। এই আলোয় সবকিছু এত বাস্তব, এত জীবন্ত লাগছে যে নিশিতার মনে হলো এই মুহূর্তটা যদি থেমে যেত। তার মনে পড়ল গত রাতের কথা। ঝড়, অন্ধকার, ভয়, সবকিছুর মধ্যেও ফারিস ছিল। কিন্তু ঠিক যেমন এখন আছে। নিশিতা মনে মনে ভাবল, জীবনেও কি এমন না? ঝড় আসে, অন্ধকার নামে, সবকিছু এলোমেলো হয়ে যায়। কিন্তু ঝড়ের পরে তো আসে এমন এক সকাল, যেখানে আলো থাকে, শান্তি থাকে, আর থাকে এমন একজন যার বুকের উপর মাথা রাখলে দুনিয়ার সব ভয় তুচ্ছ হয়ে যায়। নিশিতা আর উঠে বসল না, বরং নিজেকে আরো একটু ফারিসের কাছে টেনে নিল। চোখ বন্ধ করলো আবার। নিশিতা এবার সত্যি ফারিসকে সরাতে চাইল, আলতো করে না, একটু জোর করে। কিন্তু ফারিস যেন সেই চেষ্টার টের পেয়ে আরো শক্ত করে তাকে জড়িয়ে ধরল। ঘুমের মাঝে তার হাত নিশিতার কোমর চেপে ধরল, মাথাটা আরো গভীরভাবে বুকে গুজে দিল। নিশিতা বিরক্ত হয়ে গেল। এই মানুষটার সাথে পেরে ওঠা সত্যিই দায়। সে আবার নড়াচড়া করলো, এবার একটু বেশি অস্থিরভাবে। কিন্তু তাতেও কোনো কাজ হলো না, বরং ফারিস যেন ইচ্ছে করে তাকে ছাড়ছে না। নিশিতা এবার পুরোপুরি ঝামেলায় পড়ে গেল। তার মাথার ভিতর একের পর এক চিন্তা ভিড় করতে লাগলো। কাল রাতে বাড়ি ফেরা হয়নি, ফোন চার্জ শেষ, বাড়ির মানুষ, মা, বড় আম্মু, সবাই নিশ্চয় চিন্তায় অস্থির। এখন বাড়ি গিয়ে কি বলবো? এই প্রশ্নটাই তার মাথার ভেতর ঘুরপাক খেতে লাগলো। আর সহ্য হলো না। নিশিতা হঠাৎ করে জোরে পারিসকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। পারিস আধ ঘুমে একটু নড়ে উঠল, কিন্তু নিশিতা আর দেরি করলো না।
তাড়াহুড়া করে নিজ বিছানা থেকে উঠে দাঁড়ালো। ঘরের ভেতরটা তখন পুরোপুরি আলোয় ভরে গেছে। ভোর পেরিয়ে সকাল। নিশিতা তখনই খেয়াল করলো তার গায়ে কি আছে। ফারিসের কালো রঙের শার্ট। শার্টটা এত বড় যে তার হাঁটু পর্যন্ত এসে ঠেকেছে। তবু নিশিতার অস্বস্তি কাটছে না। সে অস্থিরভাবে শার্টটা আরো নিচে টেনে নামানোর চেষ্টা করতে লাগলো। একবার ডান দিক, একবার বাম দিক, যেন কোনোভাবে নিজেকে গুছিয়ে নেওয়ার মরিয়া চেষ্টা। ঠিক তখনই বিছানায় শুয়ে থেকে ফারিস চোখ মেলে তাকালো। নিশিতাকে এই অবস্থায় দেখে তার ঠোঁটের কোণে একটু দুষ্টু হাসি ফুটে উঠল। সে মুখ টিপে হাসলো, একটু চাপা, একটু কৌতূহলপূর্ণ, একটু কৌতুকপূর্ণ। তারপর বিরক্তির ভান করে বলল, সমস্যা কি তোর? শান্তিতে ঘুমাতেও দিস না আমাকে। ফারিসের গলায় ঘুম ঘুম ভাব, কিন্তু হাসিটা লুকানো যাচ্ছে না। নিশিতা এক মুহূর্তের জন্য থমকে গেল। এমন কথার জন্য সে একেবারেই প্রস্তুত ছিল না। তারপর চোখ বড় বড় করে তাকিয়ে রেগে উঠল। রাগটা মুখে না এনে পারল না। নিশিতা জোর দিয়ে বলল, 7টা বেজে গেছে, দেখেছেন আপনি? তার কণ্ঠে স্পষ্ট আতঙ্ক আর বিরক্তি। কাল আমরা বাড়ি ফিরিনি, বাড়ির সবাই হয়তো ভীষণ চিন্তা করছে। এখন আমি বাড়ি গিয়ে কি বলবো বলুন তো? শেষ কথাটায় নিশিতার গলা একটু কেঁপে উঠল। চিন্তাটা যেন এবার সত্যি তাকে চেপে ধরেছে। ফারিস ধীরে ধীরে উঠে বসল। বিছানার হেডবোর্ডে হেলান দিয়ে আরাম করে বসে নিশিতার দিকে তাকালো। তার চোখে একটুও তাড়াহুড়া নেই, বরং অদ্ভুত রকমের শান্ত ভাব। ফারিস হালকা হেসে বলল, এত টেনশন কিসের? নিশিতা অবাক হয়ে তাকিয়ে রইল। ফারিস আবার বলল, আমি আছি না, সবকিছুর জবাব আমি দেব। নিশিতা তৎক্ষণাৎ প্রতিবাদ করল, না না, সব জায়গায় আপনি থাকবেন। এটা হয় না, এটা আমার ব্যাপার। ফারিস এবার একটু সিরিয়াস হলো। বিছানা থেকে উঠে দাঁড়িয়ে নিশিতার সামনে এসে থামলো। তার উচ্চতায় নিশিতা এমনিতে একটু পিছিয়ে গেল। ফারিস গম্ভীর গলায় বলল, তুই আমার দায়িত্ব, আর তুই একা না, এটা ভুলে যাস না। কথাগুলো কঠিন না, কিন্তু ভারী। নিশিতার বুকের ভেতর কেমন যেন একটা অজানা অনুভূতি ঢেউ খেলে গেল। সে কিছু বলতে চাইল, কিন্তু শব্দ খুঁজে পেল না। ফারিস কথাটা বলে আবার গড়িয়ে শুয়ে পড়ল। এক হাত বালিশের নিচে, আরেক হাত কপাল ওপর ছুঁয়ে দিয়ে চোখ বন্ধ করলো, যেন দুনিয়ার কোনো ঝামেলাই তার নয়। ওসব আমি সামলে নিব। ঘুম ঘুম গলায় কথাটা ছুড়ে দিয়ে দিল ফারিস, তুই চিন্তা করিস না। এই বলে সে আবার আরাম করে ঘুমিয়ে পড়ল। নিশিতা কয়েক সেকেন্ড নিশ্চুপ দাঁড়িয়ে রইল। বিশ্বাসই করতে পারছিল না, এই মানুষটা এতটা নিশ্চিন্ত কিভাবে থাকতে পারে। সে ফারিসের দিকে তাকিয়ে রইল। ঘুমন্ত মুখটা এখনো আগের মতোই শান্ত। মনে হচ্ছে পৃথিবীর সব সমস্যার সমাধান যেন তার কাছে খুব সহজ। আর ঠিক তখনই বেড সাইডে রাখা ফোনটা হঠাৎ করে বেজে উঠল। নিশিতার শরীরটা কেঁপে উঠল। হৃৎপিণ্ডটা যেন এক লাফে বুকের ভেতর ঠেলে ভেতরে এলো। সে ধীরে ধীরে ফোনটার দিকে এগিয়ে গেল। স্ক্রিনের দিকে তাকাতেই চোখে ভেসে উঠল আম্মু। নিশিতা কাঁপা কাঁপা হাতে আবারও ফোনটা তুলে নিল। হৃৎপিণ্ডটা যেন বুকের ভিতর ধাক্কাধাক্কি করছে। একটা গভীর শ্বাস নিয়ে কলটা রিসিভ করলো। হ্যালো। রিসিভ করতে ওপাশ থেকে পরিচিত অথচ কর্তৃত্বপূর্ণ গলা ভেসে এলো। ফোন রিসিভ করতে এত সময় লাগে কেন তোর নিশি? আমিনা চৌধুরীর কণ্ঠে ছিল হালকা বিরক্তি, তার সাথে চাপা উদ্বেগ। নিশিতা গিলে ফেলল শুকনো ঢোক। নিজেকে সামলে নিয়ে বলল, আসলে আম্মু, আমি ফোনের কাছে ছিলাম না, তাই দেরি হয়ে গেছে, সরি। এক মুহূর্ত নীরবতা। তারপর আমিনা চৌধুরী বললেন, আচ্ছা এসব বাদ দে, তুই রেডি হয়ে থাকিস, পারিস তোকে অহনার বাড়ি থেকে নিয়ে আসবে। এই কথা শুনে নিশিতার চোখ বড় হয়ে গেল। মাথার ভিতর যেন একটা বাজ পড়ে গেল আমিনা চৌধুরীর। আর আবার বলতে লাগলেন, বলে যাবি তো তুই অহনার বাড়ি গেছিস? আমি চিন্তায় ছিলাম। তারপর রিয়া আমাকে বলল। এইটুকু শুনে নিশিতা পুরোপুরি স্তব্ধ হয়ে গেল। এক মুহূর্তের জন্য মনে হলো সব শেষ, কিন্তু পরক্ষণে তার মাথায় আরেকটা ভাব এলো। যাক, রিয়া বাঁচিয়ে দিয়েছে। এক অদ্ভুত স্বস্তির নিঃশ্বাস বের হলো তার বুক থেকে। নিশিতা সাবধানে বলল, পারিস ভাই কি করে নিতে আসবে আমাকে? উনি জানে আমি অহনাদের বাসায়? ওপাশ থেকে আমিনা চৌধুরী হেসে বললেন, আরে পাগলি,
ফারিসও তো রাতে বাড়ি ফেরেনি। এই কথায় নিশিতার কপাল আবার কুঁচকে গেল। আমিনা চৌধুরী বলতে থাকলেন, ও অফিসে ছিল সারা রাত, বাড়িতেও এখন কেউ নেই। তোর বাবা সিলেট গেছেন, তোর বড় আম্মু আর বড় আব্বু ওরা সবাই বাবার আর শ্বশুর বাড়ি গেছে। একটু থেমে আবার বললেন, বাড়িতে এখন আমি, রিয়া আর রাজীব আছি। ফারিস অফিস থেকে ফেরার পথে তোকে নিয়ে আসবে। নিশিতা চুপচাপ শুনে যাচ্ছিল। আমিনা চৌধুরী শেষ করলেন, ও আমাকে রাতে কল করে বলেছে তুই নাকি অহনাদের বাসায় থাকবি আর ও তোকে ফেরার সময় নিয়ে আসবে, তাই আমি আর চিন্তা করিনি। একটু নরম গলায় বললেন, আচ্ছা এখন রাখি, তাড়াতাড়ি বাড়ি ফিরে আয়। কলটা কেটে গেল। নিশিতা ফোনটা নামিয়ে ধরে কিছুক্ষণ নিশ্চুপ দাঁড়িয়ে রইল। মাথার ভেতর ঝড় বইছে, আবারও অবাক। এই লোকটা সবকিছু আগে থেকে ম্যানেজ করে রেখেছে। সে নিজের অজান্তে বিড়বিড় করে উঠল, এই লোকটা এত চিন্তা ধারাতে পারে না। একবার আমাকে বললে কি হতো এসব, তাহলে তো আমি এত প্যানিক করতাম না। তারপর ধীরে ধীরে ঘুমন্ত ফারিসের দিকে তাকালো। লোকটার আরামে ঘুমাচ্ছে, যেন দুনিয়ার কোনো দায়িত্ব নেই। নিশিতা বিরক্ত মেশানো গলায় বলল, আমার ঘুম হারাম করে নিজে ঘুমাচ্ছে আরামে, বাহ বাহ। এই বলে সে ফোনটা রেখে দিল আর দেরি না করে ক্লোজেটের দিকে এগিয়ে গেল। টাওয়াল আর মেরুন রঙের একটা 3 পিস বের করলো। কাপড়টা দেখে একটু থামলো। গভীর মেরুন রং, সাদামাটা কিন্তু পরিপাটি। তারপর ওয়াশরুমে ঢুকে দরজা আটকে দিল। শাওয়ারের নিচে গিয়ে দাঁড়িয়ে এক ঘড়ির মতো শাওয়ার ছেড়ে দিল। ঠান্ডা পানি মাথার উপর পড়তেই শরীর কেঁপে উঠল। ধীরে ধীরে গত রাতের ক্লান্তি, না ঘুমিয়ে কাটা সময়ের ধোঁয়াশা, মনের ভেতরের ভয় আর অস্থিরতা সব যেন পানির সাথে গড়িয়ে যেতে লাগলো। সে চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকলো। পানির শব্দের ভেতর নিজের নিঃশ্বাস শুনতে পেল। বেশ কিছুক্ষণ পর শাওয়ার বন্ধ করে বের হলো সে। ওয়াশরুম থেকে বেরিয়ে সরাসরি আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। টাওয়াল দিয়ে পেঁচানো চুলগুলো খুলে ফেললো। চুলগুলো খুব ঘন, ভিজে থাকার কারণে পানি টপ টপ করে মেঝেতে পড়ছে। নিশিতা ধীরে ধীরে টাওয়াল দিয়ে চুল মুছতে লাগলো। তারপর সব চুল একপাশে এনে এক ঝাড়া দিল। ঠিক তখনই কয়েক ফোঁটা পানি গিয়ে পড়লো বিছানায় শুয়ে থাকা ফারিসের মুখে। ফারিস সঙ্গে সঙ্গে চোখ কুঁচকে তাকালো। ঘুম ভাঙা বিরক্তি নিয়ে প্রথম তাকালেও পরের মুহূর্তে সে নিশিতাকে দেখতে পেল। ভেজা চুল, হালকা ভেজা মুখ, মেরুন 3 পিসের কাপড় হাতে ধরা, পুরো দৃশ্যটাই যেন অন্যরকম। ফারিস উঠে বসলো না, শুধু বালিশে হেলান দিয়ে নিশিতার দিকে তাকিয়ে রইল। তার চোখে বিরক্তি নেই, আছে এক ধরনের মুগ্ধতা। নিশিতা সেটা টের পেয়ে থেমে গেলে। চোখাচোখি হলো দুজনের। এক মুহূর্ত কেউ কিছু বলল না। ঘরের ভেতর তখন শুধু ভেজা চুল থেকে পড়া পানির শব্দ আর দুজনের মানুষের নিঃশ্বাস। ফারিস ধীরে ধীরে বিছানা থেকে উঠে দাঁড়ালো। ঘরের ভেতর তখনও সকালের নরম আলো ছড়িয়ে আছে। নিশিতা আয়নার সামনে দাঁড়িয়ে এক মনোযোগে নিজের ভেজা চুল মুছছিল। এতটাই মনোযোগী যে পেছনে কি হচ্ছে সেটা খেয়ালই করলো না। কিন্তু তবু কেমন একটা অনুভূতি তার ভেতর দিয়ে বয়ে গেল। সে বুঝতে পারল ফারিস তার দিকে এগিয়ে আসছে। নিশিতা কিছু বলল না, চোখ তুলে তাকালো না, শুধু আগের মতো চুল মুছতে থাকলো, যেন কিছুই টের পায়নি। ফারিস নিঃশব্দে তার পেছনে এসে দাঁড়ালো। এক মুহূর্ত দেরি করলো, তারপর হঠাৎ করে পেছন থেকে নিশিতাকে জড়িয়ে ধরলো। নিশিতা একটু হকচকে উঠল, শরীরটা কেঁপে উঠলো হালকা করে, কিন্তু পরক্ষণে ফারিসকে চিনতে শান্ত হয়ে গেল। ফারিস তার মুখটা নিশিতার ভেজা চুলে গুজে দিল। চুল থেকে আসা শ্যাম্পুর হালকা গন্ধ, ভেজা চুলের ঠান্ডা স্পর্শ, সব মিলিয়ে তার কণ্ঠটা নেশা নেশা হয়ে উঠল। সে নিচু স্বরে বলল, সকাল সকাল নেশা ধরিয়ে দিলি বেবি। একটু থেমে বলল, এখন কি করব আমি? তোকে খুব আদর করতে ইচ্ছা করছে। নিশিতা কথাগুলো শুনে মুখ টিপে হাসলো, কিন্তু হাসিটা বেশিক্ষণ টিকতে দিল না। নিজেকে সামলে নিয়ে রাগি রাগি ভাব ধরলো। সে বলল, বাড়ি ফিরতে হবে, আম্মু কল করেছিল। তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হয়ে নিন আর গায়ে কিছু পরুন। তার চোখ ফারিসের দিকে গেল, তারপর একটু চোখ কুঁচকে বলল, এভাবে শর্ট ট্রাউজার না পরে? ফারিস হাসলো। হাসিটা ছিল দুষ্টু, আত্মবিশ্বাসী। সে টাওয়াল তুলে নিয়ে ওয়াশরুমের দিকে যেতে যেতে পেছনে ফিরে চোখ টিপ মেরে বলল, বউয়ের সামনে এসব পড়ে থাকলে কোনো লাভ নেই বেবি।
বউয়ের সামনে এসব করলে কোনো লাভ নেই বেবি। তোর সামনে আমি যেমন খুশি তেমনই থাকবো। এই বলে সে ওয়াশরুমে ঢুকে দরজা আটকে দিল। নিশিতা কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, মাথাটা হালকা ঝিমঝিম করছে। এই মানুষটা, সে মনে মনে বিড়বিড় করলো, ফারিস যে ওর সাথে এমন খোলাখুলি ফ্লার্ট করতে পারে, এটা এখনো নিশিতার বিশ্বাস হতে চাইছে না। মুখে কিছু না বললেও বুকের ভিতর অদ্ভুত এক অনুভূতি নড়ে বসলো। আর বেশি ভাবলো না সে, চুলগুলো খুলে ওড়না হাতে নিল, ধীরে ধীরে নিচে কিচেনের দিকে চলে গেল। কিচেনে ঢুকে এক নজরে চারপাশটা দেখলো। সবকিছু পরিপাটি, কিন্তু খুব একটা বদল চোখে পড়লো না। যেমন ঘরটা এখনো ঘুম থেকে পুরোপুরি জাগেনি। নিশিতা দেরি না করে ব্রেড টোস্ট করতে দিল। এরপর ফ্রিজ খুলে ভেতরে তাকাতে চোখ চকচক করে উঠল। ফ্রেশ স্ট্রবেরি আর নিউটেলা, এই দুটোই তার ভীষণ পছন্দ। মুখে অজান্তে একটা ছোট্ট হাসি ফুটে উঠল। সে তাড়াতাড়ি ফ্রিজ থেকে দুটো বের করলো। নিউটেলার বয়ামের ঢাকনা খুলে একদম বাচ্চাদের মতো আঙুল ঢুকিয়ে একটু তুলে নিয়ে আর সরাসরি মুখে পুরে দিল। মুহূর্তে তার চোখ দুটো আধবোজা হয়ে এলো। মুখে এমন একটা এক্সপ্রেশন ফুটে উঠল, যেন এটা শুধু চকলেট না, যেন অমৃত। নিশিতা নিজেই ফিসফিস করে বলল, ইস! কিচেনের নীরব সকালে একটা ছোট্ট চুরি করা সুখের মুহূর্ত। উপরে ওয়াশরুমে পানি পড়ার শব্দ, আর নিচে নিশিতার ঠোঁটে লেগে থাকা নিউটেলার মিষ্টি স্বাদ, সব